হামাসের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল জানিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, তবে নিরস্ত্রীকরণে এখনই কোনো অঙ্গীকার করতে পারছেন না বলেও জানান তিনি। শুক্রবার রয়টার্সের প্রকাশিত একটি বিশেষ সাক্ষাৎকারে গাজা পুনর্গঠনের জন্য 3 থেকে 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন নাজ্জাল। তিনি বলেন, গাজার ক্ষমতা কার হাতে যাবে এটার সুরাহা না হলে অস্ত্র সমর্পণের বিষয়ে অবস্থান স্পষ্ট করবে না হামাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ ও ক্ষমতা হস্তান্তরের কথা বলা হলেও প্রথম থেকেই অস্ত্র সমর্পণের বিপক্ষে গোষ্ঠীটি। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল সে কথাই পুনর্ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখার পরিকল্পনা করছেন তারা। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নয়, বরং গাজা পুনর্গঠনের জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি। গাজা পুনর্গঠনে কমপক্ষে 5 বছর লাগবে। এই সময়ে প্যালেস্টিনিয়ানরা স্বস্তি পাবে এবং উভয় পক্ষ ভবিষ্যতের বিষয়ে আলোচনা করতে প্রস্তুতি নিতে পারবে। অস্ত্র সমর্পণের বিষয়েও স্পষ্ট কোনো জবাব দেননি নাজ্জাল। নিরস্ত্রীকরণের প্রশ্নে সরাসরি উত্তর দেয়া সম্ভব নয়। এটি নির্ভর করছে প্রকৃতি, অস্ত্র হস্তান্তরের উদ্দেশ্য এবং কার কাছে দেয়া হবে তার উপর। যদি আমাদের অস্ত্র সমর্পণের দাবি করা হয়, তবে কেন ইসরায়েলকে তার পারমাণবিক অস্ত্র ধ্বংস করার কথা বলা হয় না? এমন দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়। নাজ্জাল আরো বলেন, ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্গঠনের জন্য 5 বছর পর্যন্ত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত তারা। তবে অস্ত্র সমর্পণ না করলে যুদ্ধবিরতি ভেস্তে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর পর সে মোতাবেক তাদের অবস্থান স্পষ্ট করবে হামাস। হামাস যুদ্ধবিরতি এবং জীবিত মৃত সব জিম্মি মুক্তির শর্তে সম্মত হয়েছে, যার মধ্যে গাজায় সাহায্য প্রবেশ এবং অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য টেকনোক্র্যাট কমিটি গঠনও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিষয়গুলো ট্রাম্পের কাছে পাঠানো আমাদের লিখিত জবাবে ছিল, তবে দ্বিতীয় ধাপের শর্তাবলী বা অন্যান্য বিষয়গুলোর জন্য আমরা এখনো সম্মতি জানাইনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির 1 সপ্তাহ পার হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে প্যালেস্টিনিয়ানরা। তবে হামাসের এমন অবস্থানে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এছাড়াও গাজার শাসনভার কার হাতে থাকবে তা নিয়েও স্পষ্টতা না থাকায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা অনেকেই আশঙ্কা করছেন এই শান্তি হয়তো দীর্ঘস্থায়ী হবে না। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রতিদিন গড়ে 560 টন খাবার প্রবেশ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর মুখপাত্র আবির ইতেফা এক সংবাদ সম্মেলনে বলেন, এটি প্রয়োজনের তুলনায় অনেক কম, তবে যুদ্ধবিরতি একটি সুযোগ তৈরি করেছে এবং গাজার ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে শুরু করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমাদের হাতে 230টি ট্রাক ছিল, যেগুলোর মধ্যে বুধবার পর্যন্ত 2800 টন খাবার বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা গড়ে প্রতিদিন 560 টন। প্রয়োজনের তুলনায় এটি কম হলেও আমরা সেখানে পৌঁছতে পারছি। আবির ইতেফা বলেন, জাতিসংঘের সব অংশীদার, অন্যান্য NGO এবং ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী গ্রুপগুলো পূর্ণগতিতে কাজ করছে। এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষের দ্বারপ্রান্ত থেকে গাজাবাসীকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি মনে করি যুদ্ধবিরতি গাজায় খাবার সরবরাহের জন্য সুযোগের একটি দ্বার উন্মোচন করেছে। অবরোধ, বাস্তুচ্যুতি এবং ক্ষুধা সহ্য করা পরিবারগুলোর কাছে খাবার পৌঁছে দিতে WFP খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আমাদের কাছে সরবরাহ আছে, ব্যবস্থা আছে এবং অগ্রগতিও আছে। আমাদের এখন যা প্রয়োজন তা হলো স্থায়ী প্রবেশাধিকার, একাধিক ক্রসিং ও নিরাপদ রুট। এছাড়া কোনো ধরনের বাধা ছাড়া গাজার স্থলভাগে সাহায্য পৌঁছে দিতে পারার প্রতিশ্রুতি। আবির ইতেফা জানান, WFPর কাছে গাজায় বিতরণ করার মতো 3 মাসের খাবার সংরক্ষিত আছে। গাজার উত্তরে ইসরায়েলের 2টি সীমান্ত ক্রসিং এখনো বন্ধ থাকায় গাজা সিটিতে এখনো জাতিসংঘ খাবার বিতরণ করতে পারেনি বলে জানান তিনি।
এদিকে গাজার ধ্বংসস্তূপ অপসারণ এবং উদ্ধার অভিযান পরিচালনায় তুর্কির ৮১ সদস্যের একটি দল ইজিপ্ট সীমান্তে অবস্থান করছে। ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইজিপ্টের স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী তুর্কির দলটি গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি অনুমোদন পেলেই তারা গাজায় উদ্ধার অভিযানে যোগ দেবে। শুক্রবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে তুর্কির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আফাদের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের দলটি বিশেষায়িত অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জাম দিয়ে সজ্জিত। এই দলটি গাজায় ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ সহ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যান্য নিহতদের উদ্ধারে হামাসকে সহযোগিতা করবে। আগামী 2 সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে শীর্ষ বৈঠক হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর আগে বৃহস্পতিবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান শিগগিরই পুতিনের সাথে বৈঠকে বসবেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে বৈঠকটি হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকের আগে রাশিয়া ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আরও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত, যদিও কিয়েভ এবং তার ইউরোপিয়ান মিত্রদের জন্যই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী নয় ইউক্রেনিয়ানরা, কারণ এর আগেও যুদ্ধ বন্ধে ট্রাম্প ও পুতিন আলোচনায় বসেছিলেন, কিন্তু সেখান থেকে আশানুরূপ কোনো সমাধান আসেনি, যে কারণে তাদের মাঝে এবারও হতাশা ও অনাস্থা দেখা দিয়েছে। ইউক্রেনের মারিওপোলে নিজের বাসস্থান হারিয়েছেন 53 বছর বয়সী ওকসানা গোল্ডস্টাইন। তিনি বলেন, ট্রাম্পের কথায় তার বিন্দুমাত্র ভরসা নেই। দুর্ভাগ্যবশত আমি বিশ্বাস করি না এই বৈঠকের কোনো কিছুই আমাদের জন্য। এতে ইউক্রেনিয়ানদের ভালো হবে না, কারণ ট্রাম্প জোকারের মতো একবার কিছু বলেন আর পরবর্তীতে এর বিপরীতটা করেন। এই যুদ্ধে বহু মানুষের প্রাণ হারিয়ে গেছে, অনেকে হয়েছেন বাস্তুচ্যুত। বারবার আশার বাণী শুনলেও কার্যত এর কোনো প্রতিফলন দেখতে না পাওয়ায় বিশ্ব নেতাদের কথায় আস্থা হারিয়ে ফেলছেন বলে জানালেন লুহানস্ক থেকে আসা 57 বছর বয়সী লারিসা ড্যানিলচেঙ্কো। আমি লুহানস্ক থেকে এসেছি, সেখানে সেই 2014 সাল থেকে যুদ্ধ চলছে। আমাদের আর কিছু গ্রহণ করার মতো শক্তি অবশিষ্ট নেই। সত্যি বলতে ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। এত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু কিছুই পূরণ হয়নি। অন্যদিকে যুদ্ধবিরতি এবং সামরিক সহায়তার বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেওয়া হলে তা যুদ্ধে আরও উস্কানি দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী হিসেবে তিনি যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে চান বলে জানান। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। তিনি মনে করেন ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার চেয়ে যুদ্ধ বন্ধ বেশি জরুরি। যেভাবে গাজায় যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ভূমিকা রেখেছেন, একইভাবে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধেও তিনি সফল হবেন বলে আশা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। আমেরিকাকে টমাহক মিসাইল দেওয়ার বিনিময়ে ইউক্রেনের তৈরি ড্রোন দেওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও মধ্যস্থতার উপর জোর দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবারের ফোন আলাপ, ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও তা যুদ্ধে আরও উত্তেজনা বাড়াবে বলে আশঙ্কা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, এই মুহূর্তে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার চেয়ে যুদ্ধ বন্ধই তার কাছে গুরুত্বপূর্ণ। টমাহক দেয়া ছাড়াই এই যুদ্ধ বন্ধ হবে বলেও আশা করেন প্রেসিডেন্ট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি অবশ্যই যুদ্ধ বন্ধ করতে চান, তবে এই মুহূর্তে সামরিক কৌশল হিসাবে টমাহকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
একই সঙ্গে টমাহকের বিনিময়ে নিজেদের তৈরি উন্নত মানের ড্রোন আমেরিকাকে দেওয়ার প্রস্তাব করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাদের ড্রোন আমেরিকার সামরিক শক্তি আরো সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। জবাবে ট্রাম্প জানান, আমেরিকার অস্ত্র ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ। তাদের কাছে B-52 বোমারু বিমানের মতো উন্নত যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া আরো বহু ধরনের উন্নত সামরিক সরঞ্জাম তাদের রয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। যেভাবে গাজায় যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ভূমিকা রেখেছেন, একইভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও তিনি সফল হবেন, এমনটাই আশা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে একটি গতি তৈরি করবে বলেও প্রত্যাশা করেন জেলেনস্কি। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, তাদের দখলকৃত ভূখণ্ড নিয়ে আলোচনার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর দেখতে চান তিনি। এটি তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়ার সঙ্গে যে কোনোভাবেই তারা আলোচনা করতে চান বলে জানান জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যে কোনো উপায়ে যুদ্ধ বন্ধ করতে চান এবং এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তার পূর্ণ আস্থা আছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। সাউথ কোরিয়ায় শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র প্রদর্শনী সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন বা ADEX 2025। শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত এয়ার শো এর মাধ্যমে 3 দিনব্যাপী প্রদর্শনীর সূচনা হয়। এতে সাউথ কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক KF-21 ফাইটার জেট আকাশে ওড়ে। এবারের আয়োজনে 35টি দেশ থেকে রেকর্ড সংখ্যক 600 কোম্পানি অংশ নিচ্ছে। আগামী সপ্তাহে সিউলের বিশাল কনফারেন্স সেন্টারে শুরু হবে এর বাণিজ্যিক প্রদর্শনী। সাউথ কোরিয়ার প্রতিরক্ষা খাতে নজরকাড়া এই প্রদর্শনীতে শুধু যুদ্ধবিমান নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত অত্যাধুনিক অস্ত্র স্থান পেয়েছে। হ্যানয় এয়ারস্পেস এবার প্রদর্শন করেছে তাদের নতুন প্রজন্মের স্বয়ংক্রিয় K9 হাউইটজার, যা মানুষের সহায়তা ছাড়াই কাজ করতে সক্ষম। পাশাপাশি তারা উন্মোচন করেছে LPGW, একটি মিসাইল লঞ্চড লুটিরিং ইমিউনেশন, যা সাধারণভাবে সুসাইড ড্রোন হিসেবে পরিচিত। ড্রোনটি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে AI প্রযুক্তি ব্যবহার করে। সাউথ কোরিয়ার ডিফেন্স একুইজিশন প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশনের মন্ত্রী সিওক জং গুন জানান, তারা আমেরিকার সাথে প্রতিরক্ষা জাহাজ নির্মাণে সহযোগিতা বাড়িয়ে আন্তর্জাতিক সরবরাহ চেইনে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। ADEX এর আয়োজক হানজু উ বলেন, তাদের এই প্রদর্শনীটি অন্যান্য এয়ার শো এর পরিসরকে ছাড়িয়ে গেছে। এবছর আমাদের ADEX প্রদর্শনীটি সিঙ্গাপুর এয়ার শোর পরিসরকেও ছাড়িয়ে গেছে, যেটিকে ফার্নবোরো এয়ার শো এবং প্যারিস এয়ার শোর সঙ্গে বিশ্বের শীর্ষ 3টি এয়ার শোর একটি বলা হয়। চলতি মাসের শুরুতেই প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং ঘোষণা দেন 2026 সালের জন্য দেশের প্রতিরক্ষা বাজেট 8.2% বৃদ্ধি করে 66.3 ট্রিলিয়ন ওন করা হয়েছে। এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নর্থ কোরিয়ার পারমাণবিক হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে। সংশ্লিষ্টদের ধারণা, এই প্রদর্শনী কেবল অস্ত্র বিক্রির বাজারে সাউথ কোরিয়ার অবস্থানকে মজবুত করছে না, বরং প্রতিরক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বেও রাখছে বড় ভূমিকা। বিশ্বব্যাপী আন্দোলনে সরব জেনজিদের বিক্ষোভের মুখে এবার উত্তাল ল্যাটিন আমেরিকার দেশ পেরু। দেশটির নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হেরির বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত এবং পুলিশ সহ আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বৃহস্পতিবার রাজধানী লিমায় জরুরি অবস্থা জারি করে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট। বুধবার রাতে রাজধানী লিমার রাস্তায় রাতভর বিক্ষোভ করে জেনজি বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে এক ব্যক্তি, পরে তাকে জনতা আটক করে। বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, এটা পরিষ্কার হত্যাকাণ্ড। এর জন্য শুধু পুলিশ নয়, রাজনীতিবিদদেরও দায়ী করেন ওই বিক্ষোভকারী। এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। যদিও ছাত্রদের অভিযোগ অস্বীকার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনে তাদের অনেক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়। বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল পুলিশের প্রধান অস্কার আরিওলা জানান, পুলিশ সদস্য লুইস মাগালানেস আক্রমণের শিকার হওয়ার পর গুলি চালিয়েছিলেন। গত সপ্তাহে পেরুর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন বিতর্কিত নেতা দিনা বেলোয়ার্তে পালিয়ে যান। তার পদত্যাগের পরই আইন প্রণেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দেশটির অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে হেরি।
দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় পেরুর নতুন প্রেসিডেন্ট হোসে হেরিও তুমুল বিক্ষোভে রুখে পড়েন। বিক্ষোভকারী নিহতের ঘটনায় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন এবং নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন হোসে হেরি। ল্যাটিন আমেরিকার দেশটিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরেই দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে জেনজি বিক্ষোভকারীরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।